আসসালামু আলাইকুম। আমি আজকে আলোচনা করব জাপান আসার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় কি? প্রতি বছর হাজারো তরুণ জাপান আসার স্বপ্ন দেখে, ইভেন জাপানিজ ভাষা শেখাও শুরু করে। শুরুতেই একটা ভুল ডিসিশনের জন্য তাদের স্বপ্ন ভেঙে যায়। তাহলে আপনার মনে হয়তো বা কোয়েশ্চেন জাগতেছে, জাপান আসার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় কি? জাপান আসার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কনসালটেন্সি সিলেকশন বা এজেন্সি নির্বাচন করা। এটা কেন গুরুত্বপূর্ণ? আপনার যে সিওটা অ্যাপ্রুভ হয় এইটার উপরে অনেকটাই, আপনার রিজিক তো অবশ্যই আছে, কিন্তু অনেকটাই এজেন্সি ডিপেন্ড করে। এইটা একটা বিষয়। আরও একটা বিষয় হচ্ছে, মনে করেন বিভিন্ন এজেন্সি ফুলিয়ে ফাঁপিয়ে অনেকগুলা টাকা নেয় ধান্দা করে। যদিও কোনো কারণে আপনি জাপান আসতে পারেন, কিন্তু আপনাকে ওয়ান কাইন্ডস অফ ফতুর করা শেষ করে দেয়। আবার অনেক এজেন্সি মনে করেন তাদের স্বার্থের লোভে বাজে স্কুলগুলোতে দিয়ে আপনার সিওটা ক্যান্সেল করে দেয়, আপনার জাপান আসার স্বপ্নটা ওই জায়গায় ব্যর্থ হয়ে যায়। তাহলে আপনি বলতে পারেন যে আমি কিভাবে তাহলে ভালো এজেন্সি চিনবো? ভালো এজেন্সি চিনার কি আসলে উপায় আছে? হ্যাঁ, অবশ্যই ভালো এজেন্সি সহজেই চিনার উপায় আছে। দেখেন, জাপানে আসার জন্য আপনাকে প্রথমে কি করতে হবে? জাপানিজ ভাষা শিখতে হবে। জাপানে আসার জন্য, জাপানি ভাষা শেখার জন্য আপনি বলতেছেন আমাকে কনসালটেন্সি যেতে হবে। আমি নতুন কিভাবে কনসালটেন্সি চিনবো? দেখেন, জাপানি ভাষা শেখার জন্য আপনার কোনো ডকুমেন্টের প্রয়োজন হয় না প্রাইভেটভাবে। আপনি যে কোনো একটা কনসালটেন্সি থেকে জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখতেই পারেন। আপনি কনসালটেন্সিতে গিয়ে বলবেন যে আমি জাপানি ভাষা শিখতে চাই, তারা ল্যাঙ্গুয়েজের একটা ফি নিবে, আপনাকে ভাষা শিখাবে। আপনি তাদের বলবেন হ্যাঁ আমি পড়তে থাকি, কোন ভিসাতে যাব আমি এখনও সিলেক্ট করি নাই। পড়তে পড়তে আমার বিভিন্ন ভিসা ক্যাটাগরিগুলো যদি ভালো লাগে, আপনাদের কাজও যদি ভালো লাগে, আপনাদের মাধ্যমে আমি যাব। তবে আমি প্রথমে ভাষা শিখব। এতে আপনার একটা ফায়দা হবে কি, আপনি N5টাও যদি শুধু শিখেন, তারপরেও 3 থেকে 4 মাস মিনিমাম সময় লাগবে। এই সময় সেই কনসালটেন্সিটা সম্পর্কে অবশ্যই ধারণা পাবেন যে কনসালটেন্সিটা কেমন, এবং এক্সট্রা একটা কেয়ারও পাইলেন। দেখেন, একটা বিষয়ে যদি আপনি 3 থেকে 4 মাস লেগে থাকেন, এই অনলাইনের যুগে আপনি কিন্তু একটা কূপে বন্দি থাকবেন না। অবশ্যই ওইটা নিয়ে অনেক অনেক ঘাটাঘাটি করবেন। এই 3-4 মাসের মাঝে বিভিন্ন গ্রুপ বা বিভিন্নভাবে আপনি জানতে পারবেন আসলে কোন কনসালটেন্সিগুলো ভালো। এর মাঝে অবশ্যই কনসালটেন্সি শুধু কমেন্ট বা সাজেস্ট দেখে যাওয়া উচিত না। আপনি ধরেন বিভিন্ন কনসালটেন্সির এর মাঝখান থেকে সাজেস্ট পাইছেন, ধরেন 5-7টা কনসালটেন্সি হয়ে গেছে। এখন আমি কিভাবে ওইটাকে জাজ করব যে ভালো ওই কনসালটেন্সিটা? আপনি এখন একে একে একটা কনসালটেন্সিগুলো ধরা শুরু করুন। তারা বললেই তো আপনি ওইটা ঝাঁপায়া পড়বেন না যে ভালো। তাদের কথায় কি বিশ্বাস আছে? আপনার নিজেকে জাজ করতে হবে। আপনার বুদ্ধি আছে, বিভাগ আছে, এটাকে কাজে খাটাইতে হবে না? একটা কনসালটেন্সি আপনি নাম শুনছেন ভালো। এখন দেখেন ওই কনসালটেন্সি থেকে কে মূলত জাপান আসছে, তাকে খুঁজে বের করেন। ভালো কনসালটেন্সি হলে অবশ্যই জাপান আসছে কেউ না কেউ। তখন তার কাছ থেকে জানবেন সে জাপান গেছে, এইটা জানার গল্প না, যেভাবেই হোক তার কাছ থেকে জানবেন জাপান যাওয়ার পরে তাকে কনসালটেন্সিটা আসলে কি কি সাপোর্ট দিছে বা কি করছে এবং কত টাকা এক্সট্রা বাড়তি নিছে। অবশ্যই মনে করেন সে জাপান যাওয়ার জন্য বলবে হ্যাঁ ভালো, ফাইলের কাজ ভালো করছে, কিন্তু বাকি সাপোর্টটা করছে কিনা সে আপনাকে অবশ্যই জানাবে যে এটা করছে না না করছে। তার মানে সফলতার একটা গল্প শুনতে পারলেন কনসালটেন্সির। এটা শুনে আপনি জানতে পারবেন যে এর কনসালটেন্সি সেই সাপোর্ট দিলে আসলে আপনার যাওয়া উচিত কিনা এটা জাজ করতে পারবেন। এখন ওই সেমভাবে বিভিন্ন কনসালটেন্সির সফল ব্যক্তিদের খুঁজে বের করলেন, পজিটিভ দিকগুলো শুনলেন। এই জায়গায় দেখবেন যে 3-4টা অলরেডি যদি 5টা থাকে, এর ভিতরে 3টা বাদ গেছে। প্রায় বাংলাদেশের 90% কনসালটেন্সি ছেলেপেলে জাপান আসার পরে তাদের আর খোঁজ খবর নেয় না, তাদের মাঝপথে ভাসায় দেওয়ার মতো। আবার অনেক কনসালটেন্সি আছে জাপান নিয়ে এসে বাসা ভাড়ার বিজনেস করে। 50,000 টাকা থেকে বাসা নিলে এটা তাদের কাছে দেখা যায় যে 70-80 হাজার টাকা নিচ্ছে, ইত্যাদি ধান্দা করে। তার মানে ওইটাও আপনি জানতে পারবেন যে জাপান যাওয়ার পরে আপনার এই সুযোগগুলো তারা লুফে নিচ্ছে। সেকেন্ড, আপনি ধরেন আর 3টা কনসালটেন্সি খুঁজে পাইছেন। এই 3টার ভিতরে এখন আপনি বিভিন্নভাবে খুঁজে বের করার ট্রাই করবেন যে এই কনসালটেন্সি থেকে আসলে রিজেক্ট হয়েছে কারা। এইটা হচ্ছে এজেন্সি চেনার মূল বিষয়। তার মানে দেখলেন কালে ভালো একটা লোক পায়া গেলেন খুঁজে, তার কাছ থেকে শুনবেন। রিজেক্ট হওয়া এটা মূল বিষয় না, হইতেই পারে রিজেক্ট, রিজিকের একটা ব্যাপার যেহেতু আছে। রিজেক্ট হওয়ার পরে সেই কনসালটেন্সিটা আসলে তার সাথে মূলত কীরকম আচরণ করছে, তাকে পরবর্তীতে এই স্কুল দেওয়া, পাঠানো বা ফাইল ফেরত দেওয়া, সব কিছু মিলে তাকে কি সাপোর্ট দিছে, তার বর্তমান অভিভক্তি কি। আশা করি এই জিনিসগুলো মোটামুটিভাবে মিলায় দেখার পরে বুঝতে পারবেন যে
কোন কনসালটেন্সিটা মোটামুটিভাবে ভালো। আপনি এই 4-5 মাসে নিজেই যথেষ্ট পাকনা হয়ে যাবেন। এখন হয়ে গেলে ধরেন লাস্টে আপনি ডিসিশন নিয়েছেন 2-3টা কনসালটেন্সির ভিতরে যাবেন বা আশেপাশে কোনো কনসালটেন্সি থাকলে ওইটাতে নিজে সরাসরি গিয়ে কম্পারিজন করবেন। শুধু ধরেন একটা কনসালটেন্সি বললো যে আমরা 100, 200, 400 পাঠাইছি, এইটা দেখেও কিন্তু যাওয়া যাবে না। যাই 400 পাঠাইছে তার পিছনে ব্যর্থতার গল্প কি আছে, কত স্টুডেন্ট রিজেক্ট আছে, এইটাও খোঁজ নিতে হবে। আপনি রেশিও দেখবেন এবং তাদের সাপোর্ট সিস্টেমটা দেখবেন যে তারা কেমন সাপোর্ট দিছে। আপনি যদি ভালো এজেন্সি চুজ না করতে পারেন তাহলে শুরুতেই সব থেকে বড় ধাক্কা খাওয়ার চান্সটা বেশি, টাকার ধাক্কা, রিজেক্ট হওয়ার চান্স, সব কিছু মিলে। এই জন্য এজেন্সি নির্বাচনটা আমি এতটা গুরুত্বের কথা বলছি। আসলে আমি না, আপনি সফলতার জন্য সত্যিকার অর্থেই কনসালটেন্সি নির্বাচন করাটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এইটা নিয়ে আসলে হেয়ালিপনা করা যাবে না। ভাষা যে জায়গাতেই শিখেন, প্রথমেই আপনি ভাষা শিখতে গিয়ে তাদের কাছে ফাইল দিয়ে কেন ধরা পড়বেন? দরকার তো নাই। আপনি ভাষা শিখতে থাকেন। তাদের কাছে যদি আপনার পাসপোর্ট জমা দিয়ে দেন, আপনার তারা ভালো হইলেও আপনার তাদের কাছ থেকেই যাইতে হবে, খারাপ হইলেও তাদের কাছ থেকে যাইতে হবে। আপনি ভাষা শিখবেন শুধু টাকার বিনিময়ে, বাড়তি কোনো সম্পর্ক নাই। আপনি জাজ করবেন নিজে পড়ে। আশা করি মোটামুটিভাবে যদি এই বিষয়গুলো ফলো করেন, ভালো কনসালটেন্সি সম্পর্কে ধারণা যথেষ্ট পাবেন। এই ভিডিও থেকে যদি মোটামুটিভাবে একটু হলেও উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।